নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমার গত কয়েকদিনের অভিজ্ঞতার প্রেক্ষিতে বারবার মনে হচ্ছে সরকারের দোলচাল এবং যারা আন্দোলন করছেন তাদের একটা শ্রেণীর ভূমিকা থেকে মনে হচ্ছে সরকার কিন্তু আরও বৃহত্তর সমস্যায় ফেলতে চলেছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদের। যে সেকশনকে, যে গুটি কয়েক লোকজনকে ওই শহীদ মিনার ময়দান থেকে বাছাই করে নিয়ে গিয়ে একটা লোক দেখানো মিটিং করানো হলো ব্রাত্য বসুর কাছে, এবং সেখানে বসে রইলেন সিদ্ধার্থ মজুমদার, সেখানে বসে রইলেন ঠিক তার পাশে ডক্টর রামানুজ গাঙ্গুলি, সেখানে দাঁড়িয়ে এবং তারপর সেখান থেকে বেরিয়ে প্রথমে যারা 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 মিটিংয়ে গিয়েছিলেন তাদের বক্তব্য এবং তারপর ব্রাত্য বসুর বক্তব্য শুনে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে সরকার কিন্তু আলটিমেটলি পুরো ব্যাপারটাকে আরও বেশি করে ঘেঁটে দিতে চাইছে। আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন যে আমি এ ধরনের কনক্লুশন ড্র করছি কেন। যে দেখুন, যে মূল মৌলিক প্রশ্নগুলো ওই সভায় গিয়ে করার কথা ছিল সেগুলো কিন্তু তারা করেননি। সরকারি পোর্টাল, যে পোর্টালে শিক্ষকদের নাম বেরিয়েছে, ভালো হয়েছে, যোগ্য অযোগ্য সবার নাম সরকারি পোর্টালে নাম ডিআই অফিস থেকে খুলে দেওয়া হয়েছে, ওপেন করে দেওয়া হয়েছে, স্কুলগুলো সেটা দেখতে পাচ্ছে, সেখানে যোগ্যরাও রয়েছে অযোগ্যরাও রয়েছে। ভালো করে একটু ভেবে দেখুন, এই ওপেন করে দেওয়ার পর লিখিত কোনো সার্কুলার, লিখিত কোনো নোটিশ, লিখিত কোনো বিজ্ঞপ্তি স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেসদের কাছে নেই। অর্থাৎ সমস্ত ব্যাপারটা আনঅফিশিয়ালি চলছে। একদিকে সুপ্রিম কোর্টের রায়, আরেক দিকে এই ব্যাপারটাকে আনঅফিশিয়ালি রয়েছে। সরকার যদি দায়বদ্ধ থাকতো অফিশিয়ালি বলতো যে আমরা পোর্টাল রিলিজ করছি, আপনারা প্রত্যেকের ডিটেলসগুলোকে আপলোড করুন, আমরা আইনগত ব্যাপারটা বুঝে নেব। সরকারের হেডমিস্ট্রেসদের, টিচার ইনচার্জদের সবাইকে সমস্যায় ফেললো। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, হেডমাস্টার হেডমিস্ট্রেসের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আমি একাধিক হেডমাস্টার হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরা যখন ডিআইয়ের কাছে জানতে চেয়েছেন মৌখিকভাবে বলছেন, লিখিতভাবে কিছু বলছেন না, আবার হোয়াটসঅ্যাপে কথা বলছেন, জেনারেল ফোনে ফোন করছেন না, পাছে কেউ রেকর্ড করে। অর্থাৎ তারা বেআইনি কারবার করছেন ডিআইরা, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম সিদ্ধার্থ মজুমদার বলুন, বিকাশ ভবন বলুন, বিকাশ ভবনের কর্তা বলুন, তাদের নির্দেশে। সেটা স্পষ্ট হচ্ছে তাদের ভূমিকা। আলটিমেটলি সমস্যাটা কোথায় হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন। 21 তারিখ নাকি তারা টেন্টেড আর নন টেন্টেডদের তালিকা বার করবেন। আচ্ছা, নন টেন্টেডদের যে তালিকা, অর্থাৎ অযোগ্য যারা জালিয়াতি করে তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাঁদের তালিকা যখন বার করবেন সেই তালিকাকে আবার পোর্টালে রেখে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখুন, এটা এই ছোট্ট অ্যাঙ্গেলটা কেউ অনেকে বুঝতে পারছেন না। এই পোর্টালে কিন্তু সেই অযোগ্যদের নাম রেখে দিয়েছেন যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, যাদের চাকরি সুপ্রিম কোর্ট বলেছে যাদের চাকরি থাকবে না তাদের গত কয়েক বছরের টাকা 12% সুদসহ ফেরত দিতে হবে। তারা চাকরির পরীক্ষায় পর্যন্ত বসতে পারবেন না। যাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের নামগুলোকে পোর্টালে ঢুকিয়ে বসিয়ে দেওয়া রাখা হয়েছে। আবার 21 তারিখ নাকি সরকার তাদের নামগুলো বার করবে। তখন প্রশ্ন উঠবে যে 21 তারিখে আপনি পোর্টালে যখন নামগুলো তুলছেন, ভালো করে খেয়াল করে দেখুন, 21 তারিখ পোর্টালে যখন নামগুলো আপনি তুলছেন, মানে 21 তারিখ আপনি যখন ওয়েবসাইটে নামগুলো দেবেন যে এরা অযোগ্য, এরা জালিয়াতি করে চাকরি পেয়েছে, এরা তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে, তুলবেন, তাদের নামগুলোকে আপনি পোর্টালে জড়িয়ে দিলেন যোগ্যদের সঙ্গে। আমি বলছি, যোগ্যদের ফাঁসানোর কত রকমের কারবার। পরিষ্কার যদি সরকারি স্ট্যান্ড পয়েন্টটা নিত যে যারা অযোগ্য, যাদের সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হয়ে গেছে, তাদের যতদিন না চাকরি ফিরে আসে তাদের সম্বন্ধে পরিষ্কার বলেছেন 12% সুদ সহ ফেরত দিতে হবে, তাদের নামগুলোকে আমরা এখান থেকে ডিলিট করছি। যে তালিকা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দিয়েছে সেই তালিকা তো পোর্টাল থেকে বাদ দেওয়া যেত, সেটা করেনি কিন্তু। আর এর ফলে ফাঁসবেন কিন্তু যোগ্যরা। মানে কত স্টাইলে এই ব্রাত্য বসু, সিদ্ধার্থ মজুমদার, রামানুজ গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায়রা জালিয়াতিটা করছেন, এটা কিন্তু একটা গবেষণার বিষয় হতে পারে। এই নিয়ে ভবিষ্যতে কেউ থিসিস তো করতেও পারেন, সাবমিটও করতে পারেন। আমি যত ঘাঁটছি তত ভাবছি যে পয়েন্টটা আছে, যাদের নাম তালিকা 21 তারিখ, এবার খেয়াল করে দেখুন, 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদের একটা শুনানি আছে সুপ্রিম কোর্টে, আর এই অযোগ্যদের তালিকাটা চলাবেন তারপরে 21 তারিখ, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের মামলার রায়টা দেখে নিয়ে তারপর 18 তারিখ গুড ফ্রাইডে, 19, 20 শনি রবিবার, তারপরে 21 তারিখ তালিকা ঝোলাবো। অথচ স্কুল সার্ভিস কমিশনের কাছে অযোগ্যদের তালিকা আছে, সে নামগুলো পোর্টাল থেকে বাদ দেওয়া যেত না? এই অযোগ্যদের নামগুলো পোর্টাল থেকে বাদ দিয়ে পোর্টালটা ওপেন করা যেত না?
তাহলে অন্তত যোগ্যদের তো কিছুটা সেফ সাইডে রাখা যেত। যোগ্যদের কত স্টাইলে ব্রাত্য বসুরা ফাঁসাচ্ছেন, এটা বোধহয় আরও একটা প্রমাণ। আমি সরাসরি এটা নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের ওপিনিয়নটা জানতে চেয়েছিলাম। কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি গতকাল ব্রাত্য বসুর ওখানে একটা বৈঠক হলো, ব্রাত্য বসুর ঘরে 13 জনকে নিয়ে বৈঠক হলো, এবং এই বৈঠকও যারা চাকরিহারা তাদের একটা অংশের একটা প্রতিনিধিদের গ্রুপ সেখানে ঢুকেছিল, এবং আমার বারবার মনে হচ্ছিল প্রশ্ন বেরিয়ে এসে তারা যে প্রেস বাইট গুলো দিচ্ছিল, মনে হচ্ছিল সরকারের সাজানো প্রশ্ন, সরকারের সাজানো উত্তর তারা বাইরে এসে বলল, মূল কথাগুলোতে ঢুকলো না। যে সরকার কেন লিখিত সার্কুলার দিচ্ছে না মাইনের ব্যাপারে, সরকার কেন লিখিতভাবে ডিআই কে নোটিশ দিচ্ছে না, ডিআই কেন লিখিতভাবে হেডমাস্টার হেডমিস্ট্রেসদের চিঠি দিচ্ছে না। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মনে হচ্ছে বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি এই প্রশ্নটা, আপনি যেহেতু এই এন্টায়ার এপিসোডটা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কোনো একটা জায়গায় আন্দোলন ভাঙার ছক করার জন্য চাকরি হারাদের মধ্যেও নানান ধরনের বিভেদ তৈরি করে এই নোংরা খেলাটা ব্রাত্য বসুরা খেললেন। দেখুন, কোর্টের রেকর্ড থেকে, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি কোর্টের রেকর্ড থেকে বোঝা যাচ্ছে যে সরকার বেসিক্যালি টেন্টেড যারা তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করছে। এটা কোর্টের রেকর্ড থেকে বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টের 42 নম্বর প্যারাগ্রাফ এখন সবাই দেখেছে, এবং হাইকোর্টের 242 এবং 265 নম্বর প্যারাগ্রাফ এতদিনে সবাই হয়তো যারা যারা শিক্ষিত লোক তারা পড়লে বুঝতে পারবে, এর জন্য আইন জানার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন যে মিটিংটা হলো সেই মিটিংটা কেউ দেখতে পারলো না ভেতরে ভেতরে কি হলো, কি করতে চাইছে সরকার। সরকার যে এই ইয়েটা বার করেছে স্যালারি পোর্টালটা, এই স্যালারি পোর্টালটা আইনত বার করতে পারে না সরকার। তার কারণ সুপ্রিম কোর্টের রায় আজকের দিনে বলবৎ, এবং এই স্যালারি পোর্টাল বার করে যারা যারা বার করেছেন বা যারা যারা করছেন এটা ভবিষ্যতে আরো অন্ধকারের দিকে চলে যাবে। যদি মানবিক কারণেও যদি কোনো কাজ করতো, আইনে নয় মানবিক কারণেও করতো, তাহলে অন্তত টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিয়ে করতো। টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিয়ে করতো যদি মানবিক কারণ, আমি আইনের কথা বলছি না। কিন্তু এটাও সরকার করেনি। মানে সরকারের এখনো প্রচেষ্টা যেভাবেই হোক টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে, যারা যারাই সরকারের কাছে কথা বলছেন এবং যারা যারাই সরকারের সঙ্গে কথা বলছেন, সেটা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্যই। যারা সরকারের বেশি কাছে চলে যাচ্ছেন, কারণ এটা তো কোর্টের রেকর্ড, আইনে প্রমাণ হয়েছে যে সরকার টেন্টেডদের বাঁচানোর চেষ্টা করছে। এটা তো আমার কথা না, সুপ্রিম কোর্টের জাজমেন্টের 42 নম্বর প্যারাগ্রাফের কথা। এই টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে গিয়ে ভবিষ্যতে আরো বিপদের মধ্যে যাতে এরা না পড়ে যায়। আপনার কি টেন্টেড ক্যান্ডিডেটরা যদি আপকামিং সিলেকশন প্রসেস হয় তারা ওই পরীক্ষায় বসতে পারবে না। অর্ডার পড়ে যে মানে আমি বার করেছি, বা অর্ডার পড়ে আমার যেটা মনে হয়েছে, কোর্টে তো এটা নিয়েও মামলা হবে, যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা সেই পরীক্ষায় বসতে পারবে না, তাদের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট এখানে আরেকটা ন্যারেটিভ চালানো হচ্ছে, টেন্টেড আর জেনুইন। যারা জেনুইন ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমি একটা শুধু কথা বলবো, সুপ্রিম কোর্ট কিন্তু ভাগ করেছে দুটো ভাগে। একটা হচ্ছে হলো টেন্টেড, আর একটা হলো ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। মানে যারা যারা জেনুইন বলে বাজারে সরকার থেকে দেখানো হচ্ছে, ওর মধ্যে কিন্তু ফেক ক্যান্ডিডেট ঢুকে আছে। ওএমআর, কেউ যদি কারোর জেনুইন ওএমআর হয় সে তো ওএমআর মানবে। কারোর যদি মাধ্যমিকের রেজাল্ট 90% বা 100% বা 80% যাই পেয়ে থাকে, তার যদি এসএসসি সার্ভারে সেম ডেটা উঠে থাকে, সে তো সেই রেজাল্টটা মানবে। যারা মানবে না তারা কিন্তু ফেক। এইটা করে সরকার জেনুইন ক্যান্ডিডেটদের আরো বড় সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। আরেকটা প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সরকার বলছে যে আমরা 21 তারিখ টেন্টেড আর নন টেন্টেডদের লিস্ট বার করব খেটে খুঁটে। একটু ভালো করে খেয়াল করুন, আমার যেটা মনে হচ্ছে, তাহলে যদি অযোগ্যদের তালিকা আমি বার করি, আবার তাদের নিয়ে আইনি লড়াই লড়বো, দুটো কন্ট্রাডিক্টরি না? প্রথমত যেটা সরকার বলছে আইনে কতটা পারমিসেবল সেইটা জেনে ওরা লিস্ট বার করবে, এটাও কিন্তু একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল। যারা 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 কারণ হচ্ছে হলো
সরকার যদি আজকে লিস্টটা বার করে, সেই লিস্টটা এই জন্য বার করবে না, কারণ হলো সরকারের নিজস্ব কিছু লোকজন আছে, তৃণমূলের লোকজন যারা চাকরি পেয়েছে, তাদের নামগুলো তো প্রকাশ্যে চলে আসবে, যখন সিঙ্গেল বেঞ্চে মামলা চলছিল, সিঙ্গেল বেঞ্চে তো শুধু একমাত্র জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা শুনেছেন বললে ভুল হবে। সিঙ্গেল বেঞ্চে অনেক বিচারপতি কলকাতা হাইকোর্টে এই মামলা শুনেছেন, তারাও সহমত প্রসব করেছেন। ডিভিশন বেঞ্চে মামলা যখন গেছিল, আরো দুজন বিচারপতি ছিল, তারাও সহমত প্রসব করেছেন। সুপ্রিম কোর্টে একবার না, এটা তো আপনার একটা হিয়ারিং, এই একটা শেষের দিকটা দেখলাম, এর আগে 2021 সাল থেকে আর 25 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে বারবার সরকার ছুটে গেছে জনগণের পয়সা খরচ করে, আপনার আমার ট্যাক্সের পয়সা খরচ করে। কি কারণে? লিস্টটাকে প্রকাশ করতে দেওয়া যাবে না। এবং কল্যাণ যখন জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন বা অন্যান্য বিচারপতিরা ছিলেন, যেমন জাস্টিস বিশ্বজিৎ বাসু যখন মামলা শুনছিলেন বা অন্যান্য বিচারপতিরা যখন মামলা শুনছিলেন, প্রত্যেকেই কিন্তু এই টেন্টেডদের লিস্ট প্রকাশ করার ডাইরেকশন দিয়েছিলেন। সেই ডিরেকশন আছে, সেই অর্ডার নিয়ে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব জায়গাতে গিয়ে ওরা চেষ্টা করেছে যাতে এই লিস্টটাকে কোনোভাবে আটকে রাখা যায়। আলটিমেটলি সমস্ত মামলা এই কোর্টের কাছে এসেছিল, তখন ওরা বলেছে যে আমরা বলতে পারবো না কারা টেন্টেড কারা নন টেন্টেড। জাস্টিস দেবাংশু বসাক আর সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ শুনছিল। কারণ কি? ওই ধামাচাপা দিতে আর ওই ধামাচাপা দিতে গিয়ে আলটিমেটলি সবটাই চলে গেছে। এবং এখনো সেই প্রচেষ্টা চলছে। যারাই সরকারের বেশি ক্লোজ, যারাই শিক্ষামন্ত্রীর বেশি ক্লোজ, যারাই মমতা ব্যানার্জির বেশি ক্লোজ, তাদেরকে টেন্টেড হিসাবেই ধরতে হবে। আচ্ছা, ঠিক আছে বিক্রম দা, অনেক ধন্যবাদ।